ভারতে প্রায় ১০০ বছর ব্রিটিশ শাসন চলেছে, আর তারপর হঠাৎ করে এমন এক বিদ্রোহের আগুন জ্বলে উঠল যা ইংরেজদের শাসনের ভিতটাই নাড়িয়ে দিয়েছিল। তো কি ছিল সেই ১৮৫৭ সালের মহাবিদ্রোহের পেছনের আসল কাহিনী? চলুন আজ এই ব্যাপারটা একটু জেনে নেওয়া যাক। ব্যাপারটা ভাবলেই কিন্তু অবাক লাগে, তাই না? যে কিভাবে সামান্য একটা গুজব থেকে এমন একটা ঐতিহাসিক সংঘাতের জন্ম হতে পারে, যে সংঘাতটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকে প্রায় ধ্বংসের মুখেই ঠেলে দিয়েছিল। পরিস্থিতি যে ঠিক কতটা ভয়াবহ আকার নিয়েছিল সেটা এই ছবিগুলো দেখলেই বেশ বোঝা যায়। এই বিদ্রোহটা না খুব দ্রুত উত্তর ভারতের একটা বিশাল অংশ জুড়ে ছড়িয়ে পড়েছিল, আর সত্যি বলতে এটা ছিল ১৯ শতকে কোনো ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে সবচেয়ে বড় সশস্ত্র প্রতিরোধগুলোর মধ্যে একটা। কিন্তু প্রশ্ন হল, এই বিদ্রোহটা কি হঠাৎ করে একদিনেই শুরু হয়েছিল? একদমই না। এর পেছনে ছিল প্রায় ১০০ বছর ধরে জমে থাকা ক্ষোভ, বঞ্চনা, সব মিলিয়ে একটা লম্বা ইতিহাস। দেখুন, কোম্পানির শাসনে সমাজের প্রায় প্রত্যেকটা স্তরের মানুষই কিন্তু কোনো না কোনো কারণে ক্ষুব্ধ ছিল। যেমন ধরুন, একদিকে চড়া করের বোঝা, কৃষকরা তো প্রায় সর্বস্বান্ত হয়ে যাচ্ছিল, আবার অন্যদিকে ভারতীয় সিপাহীরাও তাদের বেতন, ভাতা, সুযোগ সুবিধা নিয়ে একদমই খুশি ছিল না। আর সবকিছুর উপরে আগুনে ঘি ঢালার মতো কাজ করল ১৮৫৬ সালের একটা নতুন আইন, যা কিনা সরাসরি তাদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছিল। মানে পরিস্থিতিটা ছিল অনেকটা জমে থাকা বারুদে স্তূপের মতো। আগুন লাগার জন্য শুধু একটা স্ফুলিঙ্গের দরকার ছিল, আর সেই স্ফুলিঙ্গটাই জ্বলে উঠল মিরাটে। হ্যাঁ, এই গুজবটাই ছিল সেই স্ফুলিঙ্গ। ব্যাপারটা কি ছিল? নতুন যে এনফিল্ড রাইফেল এসেছিল, তার কার্তুজটা ব্যবহারের আগে দাঁত দিয়ে কেটে খুলতে হতো। আর গুজব রটে গেল যে এই কার্তুজে নাকি গরু আর শূকরের চর্বি মাখানো আছে। এখন বুঝতেই পারছেন, হিন্দু সিপাহীদের জন্য গরু আর মুসলিম সিপাহীদের জন্য শূকর দুটোই ধর্মীয়ভাবে ভীষণ স্পর্শকাতর। এটা ছিল তাদের জন্য চরম অবমাননার একটা বিষয়। এরপর ঘটনাগুলো এত দ্রুত ঘটতে থাকল যে ভাবা যায় না। প্রথমে মঙ্গল পাণ্ডের ফাঁসি হল, তারপর মিরাটে ৮৫ জন সিপাহীকে সবার সামনে অপমান করে জেলে পুরে দেওয়া হল। কেন? কারণ তারা ওই নতুন কার্তুজ ব্যবহার করতে চায়নি। ব্যাস, সহযোদ্ধাদের এই অপমানটা বাকি সিপাহীরা আর মেনে নিতে পারল না। তারা সোজা জেল ভেঙে তাদের সঙ্গীদের মুক্ত করল, আর ঠিক সেখান থেকেই জ্বলে উঠল বিদ্রোহের আগুন। মিরাটের ওই ছোট্ট স্ফুলিঙ্গটা দেখতে দেখতে একেবারে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। যেটা শুধু সৈনিকদের একটা প্রতিবাদ হিসেবে শুরু হয়েছিল, তাতে এবার যোগ দিল সাধারণ মানুষও। আর এভাবেই একটা সেনা বিদ্রোহ খুব কম সময়ের মধ্যেই একটা গণবিদ্রোহের চেহারা নিল। সাধারণত বিদ্রোহ বা মিউটিনি বলতে আমরা কি বুঝি? যখন সৈনিকরা একসাথে তাদের অফিসার্সদের হুকুম মানতে অস্বীকার করে। কিন্তু ১৮৫৭ সালের ঘটনাটা কিন্তু শুধু এইটুকুর মধ্যে আটকে ছিল না, এর পরিধি ছিল তার চেয়ে অনেক অনেক বড়। বিদ্রোহী সিপাহীরা মিরাট থেকে সোজা চলে গেল দিল্লিতে, আর সেখানে গিয়ে তারা তৎকালীন মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে তাদের নেতা হিসাবে ঘোষণা করল। যদিও তার ক্ষমতা তখন কিছুই ছিল না, কিন্তু এই একটা পদক্ষেপ বিদ্রোহটাকে একটা অন্য মাত্রা দিল, একটা বৈধতা দিল। আর যেই না এই খবরটা ছড়ালো, কানপুর, লখনৌয়ের মতো বড় বড় শহর থেকে শুরু করে গ্রামের সাধারণ মানুষ পর্যন্ত সবাই স্থানীয় নেতাদের নেতৃত্বে এই সংগ্রামে ঝাঁপিয়ে পড়ল। যেমন ধরুন কানপুরের কথা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। সেখানে নেতৃত্ব দিলেন নানা সাহেব। উনি একটা সশস্ত্র বাহিনী তৈরি করে ব্রিটিশদের শহর থেকে তাড়িয়ে দিলেন, আর নিজেকে পেশোয়া হিসেবে ঘোষণা করলেন। আর ঝাঁসির কথা বললেই তো একজনের নামই সবার আগে মনে আসে, তাই না? রানী লক্ষ্মীবাই। তার বীরত্ব, তার সাহসিকতার গল্প তাকে এই বিদ্রোহের এক অবিস্মরণীয় চরিত্রে পরিণত করেছে। তাতিয়া টোপি, ইনি ছিলেন আরেকজন অসাধারণ সামরিক নেতা। উনি শুধু যে রানী লক্ষ্মীবাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন তাই নয়, পরেও কিন্তু তিনি দমে যাননি। ব্রিটিশদের কাছে হারার পরেও তিনি মধ্য ভারতের জঙ্গলে লুকিয়ে উপজাতি আর কৃষকদের সমর্থন নিয়ে গেরিলা যুদ্ধ চালিয়ে গেছেন। মানে বিদ্রোহের আগুনটা শুধু দু একটা শহরে আটকে ছিল না, এটা উত্তর ভারতের একটা বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছিল। দিল্লি, মিরাট, কানপুর, লখনৌ, ঝাঁসি, সব জায়গায় মানুষ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল।
শুরুর দিকে বিদ্রোহীরা বেশ কিছু সাফল্য পেয়েছিল ঠিকই, কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যও তো আর সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। তারা খুব দ্রুত নিজেদের গুছিয়ে নিল আর শুরু করল পাল্টা আক্রমণ। লড়াইটা ছিল আসলে খুবই অসম একটা লড়াই। একদিকে ছিল সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত বিদ্রোহ, কিন্তু অসংগঠিত, আর অন্যদিকে ছিল ব্রিটিশ সাম্রাজ্যের বিশাল, সুসংগঠিত আর আধুনিক অস্ত্রে সজ্জিত সেনাবাহিনী। ব্রিটিশরা যে ঠিক কতটা শক্তি নিয়ে ফিরে এসেছিল তার সবচেয়ে বড় প্রমাণ হল দিল্লির অবরোধ। শহরটা আবার দখল করার জন্য তারা ইংল্যান্ড থেকে নতুন সেনা নিয়ে এলো, সাথে নিয়ে এলো বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র। বলা হয় কাঁধে শুধু কামান আর গোলাবারুদ নিয়ে যে ট্রেনটা এসেছিল সেটাই নাকি প্রায় ৭ মাইল লম্বা ছিল। ভাবা যায়? এরপর যা হলো তা খুবই দুঃখজনক। একে একে বিদ্রোহের কেন্দ্রগুলো পতন হতে শুরু করল। ১৮৫৮ সালের মার্চে লখনৌ দখল হল। জুনের রানী লক্ষ্মীবাঈ যুদ্ধক্ষেত্রে বীরের মতো মৃত্যুবরণ করলেন। আর পরের বছর এপ্রিলে তাতিনা টোপিকে ধরে এনে বিচারের নামে একটা প্রহসন করে ফাঁসি দেওয়া হল। ব্রিটিশরা যে কী পরিমাণ নিষ্ঠুরতার সাথে এই বিদ্রোহ দমন করেছিল সেটা ইতিহাসের একটা কালো অধ্যায় হয়ে আছে। তো বিদ্রোহ হয়তো দমন করা গেল, কিন্তু এর প্রভাব ছিল সুদূরপ্রসারী। আর সবচেয়ে বড় যে পরিবর্তনটা এলো সেটা হলো ভারতের শাসন ব্যবস্থায়। এই বিদ্রোহের পর ব্রিটিশ সরকার একটা জিনিস খুব পরিষ্কার বুঝে গিয়েছিল, যে ভারতের মতো এত বড় একটা দেশের শাসনভার একটা বাণিজ্যিক কোম্পানির হাতে আর ছেড়ে রাখা যাবে না, এটা নিরাপদ নয়। আর এর ফলে ১৮৫৮ সালে একটা নতুন আইন আনা হলো। এই আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটানো হলো, আর ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ রাজপরিবারের হাতে তুলে দেওয়া হলো। ভবিষ্যতে যাতে এমন বিদ্রোহ আর না হয় সেজন্য ব্রিটিশরা তাদের শাসননীতিতে বেশ কিছু বড়সড় পরিবর্তন আনল। যেমন ভারতের শাসন ব্যবস্থাকে আরও শক্ত করে ধরার জন্য ভাইসরয় নামে একটা নতুন পদ তৈরি করা হলো। দেশীয় রাজাদের আশ্বাস দেওয়া হলো যে তাদের রাজ্য আর কেড়ে নেওয়া হবে না। সেনাবাহিনীতে ভারতীয় সৈন্যের সংখ্যা কমিয়ে ইউরোপীয় সৈন্য বাড়ানো হলো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তারা বুঝতে পারল যে ভারতীয়দের ধর্মীয় বা সামাজিক প্রথায় হস্তক্ষেপ করাটা খুবই বিপজ্জনক। তাই তারা সেই নীতি থেকেও সরে আসার প্রতিশ্রুতি দিল। আর এখানেই একটা বড় প্রশ্ন থেকে যায়, যেটা দিয়ে আমরা আজকের আলোচনা শেষ করব। ১৮৫৭ সালের এই ঘটনাকে কি বলা উচিত? এটা কি শুধুই একটা সিপাহী বিদ্রোহ ছিল, নাকি এটাই ছিল ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ? এর আসল পরিচয় আর তাৎপর্য নিয়ে বিতর্ক কিন্তু আজও চলে। এই বিশাল ঐতিহাসিক ঘটনাকে আমরা ঠিক কিভাবে দেখব সেটা সত্যিই ভাবার মতো একটা বিষয়।